এই শুরু হলো আজকের দিন। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরও সুন্দর হয়ে উঠুক সবার জন্য। দর্শক, শুভ সকাল। আজ বুধবার 18 বৈশাখ 1431 বঙ্গাব্দ, 1 মে 2024 খ্রিস্টাব্দ। আজ মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। 1986 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। দিবসটির এবারে প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। সকল শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের অনুপ্রেরণার দিনে আপনাদের আমন্ত্রণ করছি কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আজ আয়োজনের শুরুতেই আমরা পত্রিকায় চলে যাব। সকাল সকাল পত্রিকার পাতায় একটু চোখ না বোলালেই যেন নয়, তাই আমরা রয়েছে কয়েকটি পত্রিকা। আমরা সমকাল দিয়ে শুরু করব। সমকালের শুরুতেই যে শিরোনামটি দেখছি, 3 যুগ আগের মজুরি এখনো বহাল। সরকারি মজুরি কাঠামোতে শ্রমিকের বেতন, পেট্রোল পাম্প সহ 16 খাতে বছরের পর বছর একই মজুরি। 55 শিল্প খাতে নেই ন্যূনতম মজুরি। সিনেমা হল শ্রমিকের বেতন 2610 টাকা। 2013 সালের পর হয়নি পর্যালোচনা। হাজির হয় না মালিক পক্ষ, মজুরি বোর্ডও ঠুটো জগন্নাথ। ক্রেতা বিক্রেতাকেও জবাবদিহির আওতায় আনছে পশ্চিমারা। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বড় বাজার হলো ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। পোশাক রপ্তানির সিংহভাগ হয় এই দুটি অঞ্চলে। বাংলাদেশ সহ পোশাক রপ্তানিকারক দেশগুলোতে শ্রমের মান ও শ্রমিক অধিকার নিশ্চিতে বহুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইইউ ও যুক্তরাষ্ট্র। এতে খুব ভালো ফল না পেয়ে ক্রেতা বিক্রেতাদের জবাবদিহির আওতায় আনতে যাচ্ছে তারা। দর্শক, এই ছিল সমকালের প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাব প্রথম আলোতে, দেখে নেব প্রথম আলোর আজকের দিনের প্রধান শিরোনামগুলো। মন্ত্রী এমপিদের স্বজনেরা এবারও সরলেন না। 2 মন্ত্রী ও 1 প্রতিমন্ত্রীর স্বজন প্রার্থিতা প্রত্যাহার করেননি। বর্ষা মৌসুমে দেশে এবার বৃষ্টি হতে পারে। ভারতের দক্ষিণ এশিয়ার আবহাওয়া বিশেষজ্ঞদের সম্মেলনে বলা হয়েছে, এবার দক্ষিণ এশিয়ায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। 2500 কোটি টাকার নতুন প্রকল্প নিতে তোড়জোড়। গত 12 বছরে 352 কোটি টাকা ব্যয় করে শিশুশ্রম নিরসনে কোনো সুফল মেলেনি। উল্টো গত 1 দশকে প্রায় 1 লাখ শিশু শ্রমিক বেড়েছে। দর্শক, আমরা এবারে দেখে নেব কালের কণ্ঠের শিরোনামগুলো। ধানের উৎপাদন কম হওয়ার শঙ্কা। পানির অভাবে ধানের উৎপাদন কমতে পারে 50 লাখ টন। তাপ প্রবাহের বিরূপ প্রভাব। দেশের বিভিন্ন অঞ্চলে মাস খানেক ধরে মৃদু থেকে তীব্র তাপ প্রবাহ চলছে। এর ফলে ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের। এর মধ্যে বেশির ক্ষতির মুখে পড়ছে ধান। প্রচণ্ড দাবদাহে পোলট্রি এবং মৎস্য খাত ক্ষতির সম্মুখীন হচ্ছে। খামারে মারা যাচ্ছে 20 থেকে 30% মুরগি। 85% অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকের মর্যাদাপূর্ণ মজুরি নেই। আজ বুধবার মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। 1886 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন, যেমনটি আমরা আয়োজনের শুরুতেই বলছিলাম। দর্শক, আমরা দেখে নেব বণিক বার্তা শিরোনামগুলো। টানা 26 মাস ধরে মূল্যস্ফীতির তুলনায় মজুরি হার কম। দেশে গত 12 মাস ধরে গড় মূল্যস্ফীতির হার 9.69%, কিন্তু সে অনুযায়ী বাড়েনি শ্রমজীবীদের মজুরি। মার্চের সাধারণ মজুরি হার ছিল 7.80%। সে হিসেবে মূল্যস্ফীতির তুলনায় 2.01% কম ছিল মজুরির হার। মে দিবস আজ।
আজ মহান মে দিবস। মে দিবস নিয়ে প্রায় প্রত্যেকটি পত্রিকাতেই শিরোনাম করা হয়েছে, আমরা দেখছিলাম। চলে যাব আমাদের সর্বশেষ হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো আমরা দেখে নেব। 5 দশকে রেকর্ড তাপমাত্রা যশোরে 43.8 ডিগ্রি, মৃত্যু আরও 13 জনের। বেঁকে যাচ্ছে রেললাইন, গলছে সড়কের পিচ, আরও কয়েকদিন চলবে দাবদাহ। আদালতের আদেশ লঙ্ঘন করায় ট্রাম্পকে জরিমানা। যুক্তরাষ্ট্রে আদালতের আদেশ লঙ্ঘনের দায়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে $9,000 জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ট্রাম্পকে সতর্ক করা হয়েছে, পরবর্তী সময় আদালতের আদেশ লঙ্ঘন করলে তাকে জেলে যেতে হতে পারে। দর্শক, এই ছিল আজকের দিনের পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা শুরুতেই বলছিলাম আজ পহেলা মে, মহান মে দিবস। মে দিবস তো রয়েছে, সেই সাথে আজকের দিনটি আর কি কি কারণে বিশেষ হয়ে উঠেছে, কি কি উল্লেখযোগ্য ঘটনা আজকের দিনে ঘটেছিল, আমরা এক নজরে জেনে নেব। 1748 সালের এই দিনে পম্পেই নগরীর ধ্বংসাবশেষ পাওয়া যায়। 1834 সালের এই দিনে যুক্তরাজ্য তার উপনিবেশগুলোতে দাসপ্রথা বাতিল করে। 1884 সালের এই দিনে 8 ঘন্টা কর্মদিবস আদায়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে প্রচারণা শুরু হয়। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হেইমার্কেটে পুলিশ বিক্ষোভরত শ্রমিকদের উপর গুলি চালালে ব্যাপক প্রাণহানি হয়। 1890 খ্রিস্টাব্দের এই দিন থেকে আন্তর্জাতিক মে দিবস পালন শুরু। 1913 সালের এই দিনে বিখ্যাত শিশু পত্রিকা সন্দেশ প্রকাশিত হয়। 1956 সালের এই দিনে জোনাস সল্ক আবিষ্কৃত পোলিও টিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। 1972 সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কোস্টারিকা। 1995 সালের এই দিনে সার্কভুক্ত দেশগুলো সাপটা গঠনের সিদ্ধান্ত নেয়। 2009 সালের এই দিনে সুইডেনে সমলৈঙ্গিক বিবাহ স্বীকৃতি পায়। দর্শক, এবারে জন্মদিনের শুভেচ্ছা না জানালেই নয়। আজ পহেলা মে, আজকের দিনটি আপনাদের যাদের জন্য বিশেষ, আজকে আপনাদের যাদের জন্মদিন তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনার দিনটি অনেক ভালো কাটুক, সুন্দর কাটুক এই কামনা করছি। এবারে আমরা জানবো আপনাদের সাথেই আজকের দিনটিতে কোন কোন বিশিষ্ট ব্যক্তি জন্ম নিয়েছেন, তাদের শুভেচ্ছা তো জানাবোই, সেই সাথে আমরা তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও জেনে নেব। 1898 সালের এই দিনে জন্মগ্রহণ করেন 21 পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক, সৈনিক এবং ইতিহাসবিদ মাহবুব উল আলম। তার রচিত আত্মজীবনীমূলক উপন্যাস মোমেনের জীবনবন্দি সংবর্ধিত একটি রচনা, যা উর্দু ও ইংরেজিতে অনুদিত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। 1916 সালের এই দিনে জন্মগ্রহণ করেন কানাডীয় অভিনেতা গোয়াইলিন স্যামুয়েল নিউটন গ্লিনফোর্ড। তার কর্মজীবনের ব্যাপ্তি 50 বছরের অধিক। তিনি হলিউডের স্বর্ণযুগের অন্যতম তারকা ছিলেন। পকেট ফুল অব মিরাকলস চলচ্চিত্রে অভিনয় করে সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। এছাড়া দ্য টি হাউস অব দ্য অগাস্ট মুন ও ডোন্ট গো নিয়ার দ্য ওয়াটার চলচ্চিত্রে অভিনয় করে আরও 2টি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। 1925 সালের এই দিনে জন্মগ্রহণ করেন দার্শনিক, শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রবন্ধকার সর্দার ফজলুল করিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক। 1946 সাল থেকে 1948 সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন শাস্ত্রে শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো 40-এর দশকের ঢাকা, রুমির আম্মা, নানা কথা, নানা কথার পরের কথা, নুহের কিস্তি ও অন্যান্য প্রবন্ধ। 1954 সালের এই দিনে জন্মগ্রহণ করেন কম্পিউটার বিজ্ঞানী, শিক্ষক, কলামিস্ট এবং লেখক মোহাম্মদ কায়কোবাদ। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে শিক্ষকতা করেছেন। বাংলাদেশে গণিত অলিম্পিয়াড শুরু করার পেছনে তার উল্লেখযোগ্য অবদান আছে। 1986 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ক্রিকেটার শাহরিয়ার নাফিস আহমেদ। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস ম্যানেজার। বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে 2005 সালে তার অভিষেক ঘটে।
নাফিস বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ 4টি একদিনের আন্তর্জাতিক শতক করেন, যা এখনও বজায় আছে। তার প্রথম টেস্ট শতক অস্ট্রেলিয়ার বিপক্ষে ফতুল্লায়, যা বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। 1988 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও সাবেক মডেল অনুষ্কা শর্মা। 2008 সালে তিনি আদিত্য চোপড়ার জোশ রাজ ফিল্মসের ব্যানারে 3টি চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হন। 2010 সালের রোমান্টিক ব্যান্ড বাজা বারাত কমেডি চলচ্চিত্রে অভিনয়ের জন্য অর্জন করেন ফিল্মফেয়ার পুরস্কার সেরা অভিনেত্রীর মনোনয়ন। দর্শক, বেশ কিছুদিন ধরেই তীব্র তাপ প্রবাহে পড়ছে দেশ। গেল দিন যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 43.8 ডিগ্রি সেলসিয়াস। আজ কোন জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি বিরাজ করবে সেই পূর্বাভাসগুলো আমরা জেনে নেব। সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জানব। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.6 ও সর্বনিম্ন 28.9 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 43 ও সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 38.8 ও সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 38 ও সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 32.2 ও সর্বনিম্ন 23.9 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 34.8 ও সর্বনিম্ন 28.4 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 41.5 ও সর্বনিম্ন 28.6 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 37.7 ও সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 22 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, আমরা আবহাওয়া বার্তাটি জানছিলাম। তীব্র এই তাপ প্রবাহের ফলে জনজীবন তো বিপর্যস্তই, সেই সাথে এর প্রভাব কিন্তু কৃষি পণ্যের উপরও পড়ছে। দর্শক, আমরা দেখে নেব কৃষি পণ্যের উপর প্রভাব নিয়ে জানবো। নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী হারুন রশিদ চৌধুরী। হারুন, এই যে দীর্ঘদিন ধরে তাপপ্রবাহ চলছে, নিশ্চয়ই কৃষি পণ্যের উপর এর প্রভাব পড়ছে। নওগাঁতে কি পরিস্থিতি আমাদের জানাবেন? নওগাঁতেও আসলে খুব ভালো পরিস্থিতি নয়। কারণটা হচ্ছে যে আমরা এসেছিলাম আজকে নওগাঁর অন্যতম একটি বড় ধানের হাট, এটি হচ্ছে আবাদপুকুর হাট বলা হয়। এবং এই হাটটি আমরা এসে দেখলাম যে হাটের যে ব্যস্ততা এবং হাক ডাক কেনাবেচার যে ঘনাঘটা, সেটি আসলে এরই মধ্যে প্রায় শেষ হয়ে এসেছে বলা যায়। কারণটা হচ্ছে যে আজকে প্রায় ফজরের পরপরই আসলে মূলত এই হাটটি বসেছিল এবং এরই মধ্যে কিন্তু সেই কেনাবেচার যে হাক ডাক বা ব্যস্ততা সেটি কিন্তু শেষ হয়ে গেছে। এখানকার হাট কর্তৃপক্ষ তারা বলছেন যে যেহেতু প্রচণ্ড রকমের গরম যাচ্ছে, সেই দিক বিবেচনায় আসলে মূলত একটু আগে ভাগে তারা আসলে এই কেনাবেচাগুলো সেরে ফেলেছেন। এবং এইখানকার যেহেতু অনেক বড় একটি হাট, এখানে এই অঞ্চলের বহু কৃষকের সঙ্গে কথা হয়েছে আমার, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ কৃষক আছেন তারা বলেছেন যে এবারে যে গরমটা যাচ্ছে, এই গরম আসলে তারা অতীতের কোনো সময় দেখেননি, এমনটাই কিন্তু তারা বলেছেন। আবহাওয়া অফিস বলছে যে গত 2 দিন, গতকালকে এবং তার আগের দিন নওগাঁর তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস এবং তার আগে ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। তার মানে প্রতিনিয়তই নওগাঁর তাপমাত্রা যেটি, সেটিও কিন্তু আসলে মূলত বাড়ছে এবং এটি আসলে কবে নাগাদ একটু ঠান্ডা হতে পারে বা শীতল হতে পারে সেই বিষয়ে কিছু বলতে পারেননি আবহাওয়া অফিস। এবং পাশাপাশি আপনি জানেন যে যেহেতু ধান কেনা বেচার ব্যস্ততা যাচ্ছে, তার মানে মাঠগুলোতে কিন্তু ধান কাটার যে ব্যস্ততা সেটিও কিন্তু শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত প্রায় বলা যায় যে 6 থেকে 10% ধান কাটা হয়েছে নওগাঁর 2 লাখ হেক্টর জমির মধ্যে। এবং যেহেতু মাঠগুলো আসলে বিশাল বিশাল মাঠ, এখানে আসলে ছায়াতে যে একটু কৃষকরা বা যারা শ্রমজীবী মানুষ আছেন তারা যে একটু জিরোবে বা একটু আরাম নেবে বা বিশ্রাম নেবে ছায়া গিয়ে, সেরকম ব্যবস্থাও কিন্তু অনেক মাঠেই নেই। কারণটা হচ্ছে মাঠগুলো এত বিশাল এবং গাছগছালি নেই কিংবা কোনো ছাউনি নেই, যার কারণে এই শ্রমজীবী মানুষ কিংবা যারা আসলে এই ধানগুলো কাটবেন তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ যে এই ধানগুলো কাটার ক্ষেত্রে। সেক্ষেত্রে তারা বলেছেন যে আসলে সকাল সকাল তারা মূলত এই ধানগুলো কাটবার জন্য যান, বিশেষ করে ফজরেরও অনেক আগে যান এবং ফজর হতে বা সকাল 10টা বা 11টা হতে হতে কিন্তু তারা শেষ করে ফেলেন। মোটা দাগে বলা যায় যে আসলে প্রত্যেকটি কৃষি পণ্যের জন্যই মূলত এই যে গরম, অতিরিক্ত গরম, সেটি আসলে ক্ষতিকর। কৃষকরা বলছেন যে আবহাওয়া আসলে কিছুটা শীতল হওয়া দরকার, যদিও বা যারা ধান কাটছেন তারা বলছেন যে যদি এই মুহূর্তে খুব বেশি বৃষ্টি হয়ে যায় তাহলে সেটি আবার ধান কাটবার জন্য কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে। মোটামুটি এরকমটা ছিল নওগাঁ থেকে। হারুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম তীব্র তাপ প্রবাহের ফলে যে সমান তালে
কৃষিপণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্যাশা রাখছি খুব শীঘ্রই এই পরিস্থিতি বদলাবে এবং আমরা ফিরে পাবো আমাদের স্বাভাবিক জীবনযাত্রা। আপনারা ইতিমধ্যেই জানেন, ইলিশের উৎপাদন বাড়াতে এবং জাটকা রক্ষায় গেল এপ্রিল এবং মার্চ এই 2 মাস ইলিশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। আজ 1 মে, আজ মধ্যরাত থেকেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। তাই জেলেরা ফিরছে তাদের স্বাভাবিক জীবিকায়, তাদের স্বাভাবিক জীবনযাত্রায়। নিশ্চয়ই তাদের মধ্যে একটি উৎসব মুখর প্রস্তুতি চলছে। আমরা সেসব নিয়ে জানবো। পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী MK রানা। রানা, শুভ সকাল। এতদিন পর ইলিশের উপর যে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলো, জেলেরা নিশ্চয়ই একটা উৎসব মুখর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেসব নিয়ে আমাদের জানাবেন। সেই সাথে মৎস্য কর্মকর্তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা? এবার মাছের উৎপাদন নিয়ে তারা কতটা আশাবাদী? সারিকা, শুভ সকাল। আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালীতে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে যে গতকাল মধ্যরাত থেকেই যে শেষ হয়েছে 2 মাসের জাটকা রক্ষা কার্যক্রম। ফলে গতকাল মধ্যরাত থেকেই আজ ভোরের ভিতরে কিন্তু আসলে জেলেরা নেমে পড়েছে তাদের মাছ শিকারে। এখনো আমি কয়েকজন জেলের সাথে দেখা হয়েছে, কিন্তু তারা এখনো বলছে তারা জাল এখনো তীরে নিয়ে আসেনি। ফলে তাদের যে কি পরিমাণ মাছ পেয়েছে তারা এখনো ঠিক বলতে পারে না। হয়তো দুপুর নাগাদ তারা হয়তো বলতে পারবে যে তারা কি পরিমাণ মাছ পাচ্ছে। এছাড়া এই কর্মসূচির আওতায় কিন্তু পটুয়াখালী নদীর যে তেঁতুলিয়া নদীতে যে সরকার ঘোষিত অভয়ারণ্যে যেসব মাছ শিকার বন্ধ ছিল, এই যে বিষয়টা আপনাকে আরেকটু বিগত দিনে আরেকটু জিনিস জানিয়ে রাখি যে ইলিশের উৎপাদন বাড়াতে 2006 সাল থেকে প্রতি বছরই কিন্তু আসলে মার্চ ও এপ্রিল এই 2 মাস জাটকা রক্ষা কর্মসূচি পালিত হয়। এছাড়া এ সময় কিন্তু গত 2 মাস কিন্তু জেলেদের যে সরকারের তরফ থেকে যে চাল সহায়তা দেওয়া হয়েছিল, সে চাল সহায়তার পাশাপাশি জেলেরা কিন্তু একটা দাবি করেছিল তাদের যে কিস্তি, ঋণের কিস্তি, সে কিস্তি আদায় বন্ধ রাখা, সেটা কিন্তু সরকার কিন্তু বন্ধ রাখেনি এবং প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। এর ধরনের একটা অভিযোগ করেছিল জেলারা। এছাড়া জেলা মৎস্য কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে গতকাল রাতে। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে এবারে 2 মাসের নিষেধাজ্ঞাকালীন সময়ে যে অবশ্রমে 232টি অভিযান চালিয়েছে তারা। সেক্ষেত্রে কিন্তু 2322,000 মেট্রিক টন জাটকা তারা উদ্ধার করেছে। এছাড়া 65,000 মিটার কিন্তু জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। এছাড়া জেলা মৎস্য কর্মকর্তা আমাকে আরেকটা জানিয়েছেন যে প্রচণ্ড গরমের কারণে হয়তো এই মুহূর্তে ইলিশের দেখা কম পাওয়া গেলেও বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু আসলে যে মাছের দেখা কিন্তু আসলে জেলেরা পাবেন বলে মৎস্য কর্মকর্তা আমাকে জানিয়েছেন। এছাড়া কিছুক্ষণ আগে এক জেলে মাছ তীরে এসেছিলেন, তার সাথে কথা হয়েছিল। তিনি আমাকে জানিয়েছেন আসলে তিনিও মৎস্য কর্মকর্তার সাথে সুর মিলিয়ে কথা বলছেন যে আসলে প্রচণ্ড গরম থাকার কারণে আসলে মাছের দেখা পাওয়া যাচ্ছে না। ফলে তারা বৃষ্টির অপেক্ষা ছাড়া তাদের আর কিছুই করার নেই। হয়তো 2-1 জেলে কিছু মাছ পেলেও অধিকাংশ জেলে কিন্তু শূন্য হাতে ফিরে আসতে হয়েছে। সারিকা। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, দীর্ঘ 2 মাস পর ইলিশ ধরার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আমরা সেসব নিয়ে জানছিলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী আয়োজনে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বাগানে যে পরিশ্রম করেন চা শ্রমিকরা, ঘাম ঝরানোর সেই শ্রমের মূল্য মাত্র 170 টাকা, যা দিয়ে সংসারের ঘানি টেনে চলেছেন বছরের পর বছর। ক্ষুধা দারিদ্র্যের সাথে লড়াই করায় শ্রমিকরা জানেন না তাদের অধিকারের কথা। মে দিবস ঘিরে নানা প্রতিশ্রুতি শোনা গেলেও ভাগ্যের কোনো পরিবর্তন নেই। দর্শক, একটি প্রতিবেদন আমরা দেখে নেব। প্রচণ্ড খরতাপ কিংবা বৃষ্টি, প্রকৃতি যতই বৈরী হোক, থামে না বাগান থেকে পাতা সংগ্রহের কাজ। যাদের শ্রমে ঘামে টিকে আছে এই শিল্প, সেই খাতের কারিগরদের মজুরি এখনো দৈনিক 170 টাকা। এতে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সাথে তাল মেলাতে পারেন না তারা। দিনের পর দিন ক্ষুধা দারিদ্র্যের সাথে লড়াই করে চলে সংসারের চাকা। শিক্ষা, বাসস্থান, স্যানিটেশন সহ মেলে না আধুনিক সুযোগ সুবিধা। বাচ্চাদের ওষুধ কিনা লাগে, যদি হসপিটালে না থাকে তাহলে আমরা করি। নিজের প্রতিও আমরা একটু খেয়াল রাখতে হয়, খুব কষ্টতে চলি। আমরা এই 170 টাকায় হুরু তারা পড়াইমু না আমরা খাওয়াইমু, আমরা পেটে দিমু না বাচ্চারা খাওয়াইমু। ঘর নাই, বাড়ি নাই, বৃষ্টি আইলে এখানে নম্বরও আমরা ভিজি, বাড়িতে গেলেও ভিজি। চা শ্রমিক ইউনিয়ন নেতারা বলছেন, মে দিবস ঘিরে নানা আশ্বাস দেয়া হলেও এত বছরেও তা বাস্তবায়ন হয়নি। একটা দিবস আছে বিদায় এটা উদযাপিত হয়। এখনো চা শ্রমিকরা
অন্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা যথার্থভাবে পাচ্ছে না। 170 টাকা মজুরি একটি পরিবার একজনের খাওয়ার মতো অবস্থা নেই বর্তমান যুগে, কিন্তু এখানে 4 জন 6 জন 8 জন 10 জন মানুষ একটা মজুরিতে খাচ্ছে। মারাত্মক কষ্টের মধ্যে চা শ্রমিকরা দিন যাপন করছে। 2007 সালে চা শ্রমিকরা দৈনিক মজুরি পেতেন মাত্র 32 টাকা। 2 বছর পর বাড়ানো হয় আরও 16 টাকা। আন্দোলনের পর এভাবে অল্প অল্প করে 2019 সালে বেড়ে দাঁড়ায় 120-এ। এরপর দীর্ঘ আন্দোলনের পর 50 টাকা বাড়ালে 2022 থেকে মজুরি ঠিক হয় 170 টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবারে চমৎকার একটি তথ্য দিতে চাই আপনাদের। টুপিতে বাহারি নকশা তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন রংপুর অঞ্চলের দরিদ্র নারীরা, যা রপ্তানি হচ্ছে ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। তবে ব্যবসায়ীরা বলছেন প্রশিক্ষণ কার্যক্রম ও ঋণ সুবিধা বাড়ালে তৈরি হবে নতুন উদ্যোক্তা। আর জেলা প্রশাসনের সহযোগিতার কথা জানালেন জেলা প্রশাসক। বিস্তারিত ফখরুল শাহিনের রিপোর্টে ছবি তুলেছেন হাফিজুর রহমান। সুই সুতা থেকে সরছে না চোখ, আপন মনে টুপির উপর নকশা করছেন আরজিনা ও কদবানু। বাহারি নকশায় টুপি তৈরিতে ব্যস্ত গ্রামের অন্য নারীরাও। ঘর সামলে অনেকের কাছে যা বাড়তি আয়ের উৎস। না, এটা আমাদের অবসর সময়ের জন্য করি। বাচ্চাদের লেখাপড়া মনে হয় খরচ লাগে, নিজের কাপড় চোপড়ে লাগে, নিজের কাজেও হয়তো বা সংসারে একবার লাগে। সংসারের সহযোগিতা ভালোই হয়, হয়তো বা একটা ছাড় প্রাইভেটের টাকা দেয়, একটা মাদ্রাসার টাকা দেয়, নিজেরও একটা কাজে লাগে। 100 টুপি দিলে 5000 টাকা দেয়, বোনাস 1000। উদ্যোক্তারা জানান, এ অঞ্চলের তৈরি টুপির চাহিদা ওমান, কাতার, কুয়েত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যেখানে প্রতিটি টুপির দাম 2000 টাকা পর্যন্ত। তবে চ্যালেঞ্জও রয়েছে খানিকটা। 100 টুপি জমা দিলে 5000 টাকা করে কমিশন পায়, প্লাস প্রতি ঈদে বোনাস আছে, এবং কাজ যদি সুন্দর হয় প্রতি টুপিতে আমরা 100 টাকা, মানে যা মজুরি তার চেয়ে আবার ওই কর্মীদেরকে বোনাস দিই। ব্যবসায়ীরা বলছেন, প্রশিক্ষণ সহ ঋণ সহায়তা পেলে বাড়বে উদ্যোক্তার সংখ্যা। বিসিক অথবা জেলা প্রশাসক যদি একটা গুরুত্ব দেন বা এদেরকে যদি আরও ভালো রকম কর্মশালা করান বা চেম্বার অফ কমার্সের যদি উদ্যোগ নিয়ে এই কাজগুলো করেন, তাহলে আমার মনে হয় যে আরও বেশি এই কাজটা বেগবান হবে, আরও ত্বরান্বিত হবে এবং কাজ করার ক্ষেত্রে সহায়ক একটা ভূমিকা পালন করতে পারবে। ক্ষুদ্র শিল্পের প্রসারে প্রশাসনের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরলেন জেলা প্রশাসক। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে লক্ষ্য স্থির করে দিয়েছেন, কর্মসংস্থান বাড়াতে হবে, এবং কর্মসংস্থানের জন্য আমরা 25 জন নারীকে প্রশিক্ষণ দিয়েছি। 20 জন এখনও কিন্তু ওই কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছে, এবং ওই এলাকায়, ওই উপজেলায় আমরা বিআরডিবির মাধ্যমে কিন্তু ওই একই প্রশিক্ষণ অন্যান্য নারীদেরকে এই ফেব্রুয়ারিতে দিয়েছি। রংপুরে এখন টুপিতে নকশা করে স্বাবলম্বী হচ্ছেন অন্তত 45,000 নারী। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। দর্শক, তবে এই ছিল কেয়ার স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজন। দেখা হবে নতুন ভোরে নতুন নতুন সব আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল।